নড়াইলে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে বাবা ছেলে সহ নিহত ৪, আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি। প্রতিপক্ষের বাড়িতে আগুন। চট্টগ্রামের হালিশহরে বসতঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৮। চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। কাউন্সিলর ও মেয়রের মেয়াদ শেষ হওয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নাগরিক সুবিধা পেতে ভোগান্তি। স্থানীয় নির্বাচনের প্রস্তুতি বিভিন্ন দলের নেতাকর্মীদের। এবং বগুড়ায় আবারও আলুর দরপতন। পাইকারিতে প্রতি মণ বিক্রি হচ্ছে ৩০০ টাকা দরে, উঠছে না উৎপাদন খরচ, হতাশ চাষিরা। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে থাকবো শরীফ রওশন। নড়াইলে সদরের বরকুলা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বাবা ছেলে সহ ৪ জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। ভোরে সদর উপজেলার সিংহাসনপুর ইউনিয়নের বরকুলা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হলেন খলিল, তাহজ্জুদ, ওসিবুর ফকির এবং ফেরদৌস। তারা সবাই একই এলাকার বাসিন্দা ছিলেন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলি মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন এবং পরে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে মুঠোফোনে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন ইমরান হোসেন। ইমরান, সংঘর্ষ পরবর্তী এলাকার পরিস্থিতি কি দেখছেন, আর এই ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা? রোশন, এই মুহূর্তে আমি যে এলাকাটিতে সংঘর্ষ হয়েছে বড়কোলা, আমি সেই এলাকাটিতে আছি। এখানে এসে আমি স্থানীয় যারা আছে দুই পক্ষের কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে ভোর সকালেই এই সংঘর্ষটা শুরু হয়। মূলত এই যে ইউনিয়ন সিংহাসনপুর ইউনিয়ন, এই ইউনিয়নের সাবেক একজন ইউনিয়ন চেয়ারম্যান, তার নাম হচ্ছে খায়ের চেয়ারম্যান, এবং খলিল শেখ, এই দুজনের ভিতর মোটামুটি এই দুইজনের যে দুই পক্ষের মধ্যে সকালে ভোরে সংঘর্ষটা বাধে। সংঘর্ষে খলিল শেখ এর গ্রুপের ৩ জন নিহত হয় এবং খায়ের চেয়ারম্যানের গ্রুপের ১ জন নিহত হয় এবং এই ঘটনায় আরো অন্তত ৬ থেকে ৭ জন আহত হয়েছে। আহতদের নড়াইল সদর হসপিটালে ভর্তি করা হয়েছে এবং সেখান থেকে আরো ৩ জনকে খুলনা এবং যশোর মেডিকেল কলেজ হসপিটালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। মূলত এলাকার পরিস্থিতি এখন খুবই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখানে সেনাবাহিনী, পুলিশ, বিডিআর সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এখানে আরেকটি ঘটনা ঘটেছে হত্যা পরবর্তী। এখানে ৫ থেকে ৬টি বাড়ি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখন আমি কয়েকটি বাড়ি দেখতে পাচ্ছি যে আমার সামনেই আগুন জ্বলছে। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সেটা নিভানোর চেষ্টা করছে। ৩-৪টি বাড়ি নিভানো হয়ে গেলেও আরো 2টি বাড়ি অল্প অল্প করে আগুন এখনো জ্বলছে। তবে এই মুহূর্তে এখন পর্যন্ত দুপক্ষের কাউকেই পুলিশ অথবা সেনাবাহিনী কেউ গ্রেপ্তার করতে পারেনি। তবে এলাকা আমি দেখেছি মানে অনেকটাই বলা চলে এক পক্ষ পুরো শূন্য হয়ে পড়েছে এবং আশপাশে যে সকল স্থানীয় নেতৃবৃন্দ আছে, রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ যারা আছে, তারা এখানে এসে স্বজনদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। তবে এখন সহিংসতা পরবর্তী সর্বশেষ। চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি ৬তলা ভবনের ৩য় তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন হোসাইন জিয়াদ এবং চট্টগ্রাম মেডিকেল থেকে যুক্ত আছেন কাজী মাহফুজ। তবে শুরুতেই জিয়াদের কাছে জানতে চাই, জিয়াদ, সিলিন্ডার বিস্ফোরণের কারণ জানতে পেরেছেন কিনা? আশপাশের মানুষ কি বলছেন?
আর রোশন মূলত ভোর 4:30টার দিকে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে চট্টগ্রামের হালি শহরের এজ ব্লকের 1 নম্বর সড়কে 6তলা ভবন, এটি হালিমা মঞ্জিল ভবনটি সড়কের পাশেই অবস্থান এবং এই ভবনের 3 তলায় মূলত বিস্ফোরণের ঘটনাটি ঘটে ঠিক সেহরির সময়। তখন এখানে আমরা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এবং এখানকার যারা আছেন ভবনের মালিক কিংবা বাসিন্দা তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে সেহরির সময় তারা ধারণা করছেন যে এইখানে চুলার যে গ্যাসের লাইন, সেই লাইন হয়তো চালু ছিল, সারা রাতভর গ্যাস জমে গেছে অথবা কোনো কারণে গ্যাসের লিকেজ হয়েছে এই ভবনটিতে। তারপর আগুন জ্বালানোর সময় অর্থাৎ সেহরির সময় তারা যখন উঠেন কোনো কারণে আগুন জ্বালিয়েছিলেন, তখনই আসলে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যেই ভবনটিতে বিস্ফোরণ হয়েছে সেটি পুরো ভবনে যত আসবাবপত্র ছিল সবগুলোই আসলে আগুনে জ্বলে গিয়েছে এবং বিস্ফোরণে আমরা দেখছি যে এই 4তলা ভবনের 3টি ফ্ল্যাট, একেবারে 3টি ফ্ল্যাটেই বিধ্বস্ত অবস্থা, 3টি ফ্ল্যাটেই জ্বলে গিয়েছে এবং এখানকার যে দরজা জানালাগুলো ছিল, যে আসবাবপত্রগুলো ছিল সেগুলো একেবারে ভেঙে গেছে এবং কাচের দরজা যেগুলো দেখেছি, কাচের দরজাগুলো উড়ে গিয়ে অন্তত 15 থেকে 20 গজ দূরে গিয়ে পড়েছে। জানালার গ্রিলগুলো খুলে বাইরে গিয়ে পড়েছে, সড়কের উপর গিয়ে পড়েছে এবং এই পুরো ভবনটি আসলে এখন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভবন মালিকরা বলছিলেন যে এই 4তলার 3টি ফ্ল্যাট ছাড়াও উপরের যেই ভবন ও উপরের তলার যে ফ্ল্যাটগুলো সেগুলোতেও একই অবস্থা হয়েছে। অর্থাৎ যে বিস্ফোরণটি হয়েছিল সেটি যেহেতু ভোররাত, নিস্তব্ধ, প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে আসলে সেই বিস্ফোরণের শব্দটি শুনেছেন সবাই এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই ভবনটিতে যারা থাকতেন এই ফ্ল্যাটটিতে তারা সবাই ব্যবসায়ী। তারা 2 ভাই একসাথে থাকতেন, 1 ভাই দেশের বাইরে ছিলেন, তিনি চিকিৎসার জন্য সম্প্রতি দেশে আসেন এবং 2 পরিবারের সদস্যরা এখানে ছিলেন, 9 জন বাসিন্দা এবং 9 জন বাসিন্দার সবাই অগ্নিদগ্ধ হয়েছেন। 4 থেকে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দা, আশেপাশের এলাকার লোকজন ছুটে আসে এবং তারপর পরই তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং বাসিন্দারা বলছিলেন যে যেই কয়জনের অবস্থা আশঙ্কাজনক খুব দ্রুত তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আর এই ঘটনায় আসলে পুরো এই এলাকায় একটি আতঙ্ক তৈরি হয়েছে। রোশন। দর্শক, দগ্ধদের আর খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ। যে 8 জন দগ্ধ হয়ে অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়, তাদের এখন কি অবস্থা? রোশন, এই মর্মান্তিক ঘটনায় 8 জন নয় 9 জনই দগ্ধ হয়েছে। প্রত্যেককেই চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে 9 জনকে মূলত এখানে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মধ্যে 3 জনের শরীরের শতভাগ অংশ পুড়ে গেছে, যার কারণে মেডিকেলের ভাষায় তারা অবশ্যই আশঙ্কাজনক। পাশাপাশি বাকি যে 6 জন তাদের অবস্থাও আশঙ্কাজনক, এমনটি আমাদেরকে জানিয়েছেন চিকিৎসক। বলে রাখি যে গত রাতে ভোর রাতে সেহরির সময় যে দুর্ঘটনাটি ঘটেছে, এই ঘটনায় একই পরিবারের 9 জন দগ্ধ হয়েছে। তার মধ্যে শিশু রয়েছে 2 জন। 2 জনের মধ্যে একজনের 25% এবং আরেকজনের 20% পুড়ে গেছে। চিকিৎসকরা বলছেন শিশুদের ক্ষেত্রে 10% পুড়ে গেলেই মূলত আশঙ্কাজনক হিসেবেই ধরে নেওয়া হয়। সেক্ষেত্রে এই 2 জন শিশুও কিন্তু আশঙ্কাজনক রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন প্রত্যেকের সময়ের সাথে সাথে আইসিইউর প্রয়োজন হতে পারে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। আপনাকে বলে রাখি যে এই 9 জনের মধ্যে নারী রয়েছেন 2 জন। এই দুজনের একজনের কিন্তু শতভাগ পুড়ে গেছে। শুধু পুড়ে যায়নি, পাশাপাশি যে ধোঁয়া, অগ্নিকাণ্ডে যে ধোঁয়া, সেই ধোঁয়াও কিন্তু শরীরে প্রবেশ করার কারণে অবস্থা বেশি আশঙ্কাজনক বলছেন চিকিৎসকরা। আরেকজন নারী, তিনি তার শরীরেরও 100% পুড়েছে। তার বয়স 40 বছর, রানী তার নাম। তিনিও বেশ আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। চিকিৎসকরা তাদেরকে সর্বোচ্চ তাদের সেবা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু পরিবারের কেউ বলছেন যে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে। তবে চিকিৎসকরা বলছেন চট্টগ্রাম কিংবা ঢাকা যেখানে নিয়ে যাওয়া হোক, রাখা হোক না কেন, চিকিৎসা কিন্তু একই ধরনের। হয়তো ঢাকাতে আইসিইউর সুবিধাটা বেশি থাকতে পারে, এমনটি বলছেন। তবে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক, যেহেতু শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। দর্শক।
চট্টগ্রাম নগরীর হালি শহরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়েছেন 9 জন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে বগুড়ায় রমজানে বেড়েছে সবজি সহ নিত্য পণ্যের দাম। কোনো কোনো পণ্যের দাম কেজিতে বেড়েছে 40 থেকে 60 টাকা পর্যন্ত। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে বগুড়া শহরের ফতেহ আলী বাজার থেকে যুক্ত হয়েছেন রাজীব সেলিম। সেলিম, এর আগের সংবাদে আপনার সাথে আমরা যুক্ত হয়েছিলাম। দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা? বাজারগুলোতে ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন? রওশন, দাম বাড়ার কারণ ব্যবসায়ীরা বলছেন যে চাষিরা রমজানের বাজার ধরার উদ্দেশ্যে যে ফসল চাষ করে থাকেন সেই ফসলগুলো এখন পর্যন্ত বাজারে আসেনি। তবে তারা বলছেন যে সপ্তাহখানেকের মধ্যে সেই ফসলগুলো বাজারে আসবে এবং তারপরেই দাম কমে যাবে, যে স্বাভাবিক দাম সেটি আসবে। এখন পর্যন্ত কিন্তু বগুড়ার বাজারে কোনো সবজির ঘাটতি নেই। ব্যবসায়ীরা যদিও বলছেন যে সেই ফসলগুলো এখন পর্যন্ত বাজারে আসেনি, কিন্তু আমরা বাজারগুলো ঘুরে দেখেছি, সবগুলো বাজারেই পর্যাপ্ত পরিমাণ সরবরাহ রয়েছে। কিন্তু রোজার সাথে সম্পর্কিত যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে ইফতারের সাথে সম্পর্কিত যে সবজিগুলো, সেগুলোর কিন্তু দাম রোজার শুরু থেকেই বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি বেগুন রোজার শুরুতে বিক্রি হয়েছে 40 থেকে 50 টাকা, যেটি রোজার বাজার যখন মানুষ করতে শুরু করেছেন ঠিক সেই সময় সেটি দ্বিগুণ দামে বিক্রি হয়েছে। তখন থেকে এখন পর্যন্ত 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। মরিচ বিক্রি হয়েছে 80 টাকায়, যেটি রোজার শুরুতে 40 টাকা বৃদ্ধি পেয়েছে কেজি প্রতি, এবং 120 থেকে 140 টাকা বিক্রি হচ্ছে। আর ইফতারে যেহেতু শশা প্রয়োজন হয়ে থাকে, সে কারণে শশার দামও বেড়েছে। শশা 40 টাকা বিক্রি হয়েছে, রোজার বাজার শুরুর সময় থেকেই দ্বিগুণ হয়ে 80 টাকা বিক্রি হয়েছে। সারা দেশের মতো লেবুর দামও বৃদ্ধি পেয়েছে বগুড়ায়। লেবুর হালি কিন্তু বগুড়ায় বিক্রি হচ্ছে 50 টাকা, এবং আরও অন্যান্য যে সবজিগুলো রয়েছে, আলু, টমেটো, ফুলকপি, এই সবজিগুলোর কিন্তু দাম খুব একটা বাড়েনি। কেজি প্রতি 2-3 টাকা বা কোনো সবজির দাম কমেছে। শুধুমাত্র রোজার সাথে সম্পর্কিত পণ্যগুলোর দাম বেড়েছে। সে কারণে আসলে ক্রেতারা বলছেন যে এটি একটি পরিকল্পিতভাবে বৃদ্ধি করা হয়ে থাকে, রোজার কারণে আসলে বৃদ্ধি করা হয়ে থাকে। তারা বলছেন যে এখন পর্যন্ত আসলে তারা দেখেননি যে বাজারে খুব বেশি তদারকি দেখেননি। আমরাও দেখেছি, বাজার ঘুরে দেখেছি, ফতেহ আলী বাজার, রাজাবাজার ঘুরে দেখেছি, খুব একটা তদারকি আমরা দেখিনি। বাজারের সিন্ডিকেটের কারণে বাড়ছে, ক্রেতারা বলছেন সেই কারণেই বলছেন তদারকির মাধ্যমে দাম কমানো প্রয়োজন এবং সহনীয় করা প্রয়োজন। এই ছিল আমার কাছে বগুড়া থেকে কাঁচা বাজারের সব শেষ। রওশন। বগুড়ায় সবজির বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন রাজীব সেলিম। এদিকে রোজায় চাহিদা বাড়ায় বাজারে বেড়েছে সব ধরনের ফলের দাম। প্রকারভেদে আমদানি করা ফলে কেজিতে বেড়েছে 20 থেকে 80 টাকা পর্যন্ত। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে শহরের ফল বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, ফলের সরবরাহ কেমন দেখছেন বাজারগুলোতে? দাম বাড়ার বিষয় নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? রওশন, আমি এখন রয়েছি সাতক্ষীরা শহরের হাটের মোড় এলাকায়। এখানে যে খুচরা যে ফলের দোকানগুলো রয়েছে, এখানে এসে আমরা সকাল থেকে দেখেছি এখানে আমদানিকৃত যে ফল রয়েছে সেগুলো কিন্তু বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। একই সাথে দেশীয় যে সমস্ত ফল রয়েছে সেগুলো কিন্তু বেশ দামে বিক্রি হচ্ছে। মূলত এখানে সরবরাহ যেটি আছে তার তুলনায় চাহিদা বেশি, যে কারণে মূলত দাম কিছুটা বেশি বলে বলছেন এখানকার ব্যবসায়ীরা। তারা বলছেন যে এখন দেশীয় ফলের যে সিজন সেটি এখন নাই, যে কারণে দেশীয় যে সমস্ত ফলগুলো আসছে, বিশেষ করে বেল, সবেদা সহ কিছু তরমুজ আসছে, এখন আগাম জাতের যে সমস্ত তরমুজ, এগুলো এখন পাওয়া যাচ্ছে। তরমুজ প্রতি কেজি বিক্রি হচ্ছে আজকে 80 টাকা কেজিতে। এছাড়া সবেদা বিক্রি হচ্ছে 5 টাকা থেকে 15 টাকা প্রতি পিস দরে। বেল বিক্রি হচ্ছে 30 টাকা থেকে 40 টাকা এবং 60 টাকা। 3 ধরনের বেল রয়েছে, আকার অনুযায়ী এই বেলগুলো বিক্রি হচ্ছে। এছাড়া বিদেশি ফলের মধ্যে আমদানিকৃত যে সমস্ত ফল রয়েছে তার মধ্যে কমলা বিক্রি হচ্ছে 300 টাকা থেকে 360 টাকা কেজিতে, বিদেশি কমলা। এছাড়া আমরা দেখেছি যে ভারতীয় যে কমলা রয়েছে সেটি বিক্রি হচ্ছে 280 টাকা থেকে 320 টাকা কেজিতে। এছাড়া আপেল বিক্রি হচ্ছে, যে সমস্ত লাল আপেল রয়েছে সেই লাল আপেল বিক্রি হচ্ছে 300 টাকা থেকে 370 টাকা পর্যন্ত কেজি। এছাড়া যে সবুজ যে আপেলটি রয়েছে সেটির দাম 400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এখন আঙ্গুর বাজারে আসতে শুরু করেছে। আঙ্গুর, সাদা আঙ্গুর যেটা, সেটা বিক্রি হচ্ছে 400 টাকা কেজিতে। এছাড়া লাল আঙ্গুর গুলো সেগুলো বিক্রি হচ্ছে 500 টাকা থেকে 550 টাকা কেজিতে। তো সব মিলিয়ে এখানকার ব্যবসায়ীরা বলছেন যে আসলে এখন রোজার সময় হঠাৎ করে দাম প্রতি কেজি ফলের দাম কিন্তু 20 টাকা থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে। কারণ হিসেবে তারা বলছেন যারা পাইকারি পর্যায়ে
এই ফলগুলো মজুদ রাখেন তারা হঠাৎ করে দাম বাড়িয়ে দিয়েছেন, যে কারণেই তারা খুচরা পর্যায়ে আসলে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আর যদিও এখানকার যারা ফল আমদানিকারক রয়েছে, সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে যারা ভারত থেকে ফল আমদানি করে থাকে, তারা আমাদেরকে জানিয়েছেন যে ভারত থেকে যে সমস্ত ফল আমদানি করা হচ্ছে সেটি শুল্ক বেশি দেওয়া হচ্ছে, একই সাথে পরিবহন খরচ সহ অন্যান্য খরচ বেশি হওয়ার কারণেই কিন্তু এই খরচটি কিন্তু বাড়ছে। এছাড়া দেশি ফলের বাজার এটি গ্রাম পর্যায়ে দেশি ফলের দাম বেশি থাকার কারণেও তারা এই ফলটির দাম বেশিতে বিক্রি করতে বাধ্য হচ্ছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে ফলের বাজারের সবশেষ তথ্য। রসন, সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন আহসান রাজীব। শীত শেষে তাপমাত্রা বাড়তেই কুমিল্লা নগরীতে মশার উপদ্রব মারাত্মক আকার ধারণ করেছে। অপরিষ্কার খাল, নালা, ডোবা এবং পুকুরে জমে থাকা ময়লা আবর্জনায় দ্রুতই মশার বংশ বিস্তার হচ্ছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে নগরবাসী। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা নগরী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ আপনার নজরে পড়েছে কিনা, বিস্তারিত জানাবেন। রোশন, শীত শেষে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কুমিল্লা নগরীতে যে হারে মশার উপদ্রব বেড়েছে, আসলে সে অনুপাতে সিটি কর্পোরেশনের কোনো ধরনের কার্যকর উদ্যোগ আমরা দেখিনি। এ বিষয়ে আমরা সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আসলে তারা মশার যে উপদ্রব এবং মশার বংশ বৃদ্ধি ঠেকাতে এবং যে মশার যে বংশ বাড়ছে এবং মশার যে উপদ্রব সেটা নিয়ন্ত্রণেও তারা কাজ করবে বা কাজ করছে বলে তারা আমাদেরকে বলছেন। তবে স্থানীয়রা বলছেন যে সন্ধ্যার পর থেকে তাদের বাসা বাড়িতে থাকাটা একেবারে খুবই মারাত্মক কষ্টসাধ্য হয়ে পড়ে। কারণ হচ্ছে যে সারাদিন যেমন হচ্ছে খোলা জায়গাগুলোতে বা কিছু আবদ্ধ জায়গাতে মানুষ কোনো কয়েল কিংবা স্প্রে ছাড়া থাকতে পারে না, ঠিক তেমনি মশা সন্ধ্যার পর থেকে কিন্তু বাসা বাড়িতে এসে একই অবস্থা তৈরি হয়। নগরবাসীরা বলছেন যে কয়েল স্প্রে বা বিভিন্ন ধরনের মশা নিয়ন্ত্রণে বা মশক নিধনে যে সকল জিনিসপত্র তারা ব্যবহার করেন সেগুলো কোনো কার্যকর কাজ হচ্ছে না, যার কারণে কিন্তু তারা নানান রোগে আক্রান্ত হচ্ছেন মশার কামড়ে। আমরা এখানকার সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানাচ্ছেন যে তাদের কিছু লোকবল সংকট রয়েছে এবং যে মশক নিধনের যে সকল জিনিসপত্র তাদের থাকার কথা, বিশেষ করে স্প্রে মেশিন এবং ফগার মেশিন, সেগুলোরও সংকট রয়েছে। তবে এই সংকটটি কিন্তু দীর্ঘদিনের সেটি সমাধান করা হচ্ছে না এবং কুমিল্লা নগরীর যে পুকুর, ডোবা, নালা এবং যে সকল পানি নিষ্কাশনের যে জায়গাগুলো রয়েছে সেগুলোও অপরিচ্ছন্ন অবস্থায় থাকার কারণে এই জায়গাগুলো থেকে মশার যে প্রজনন বা মশার যে বংশ বৃদ্ধি সেটি ক্রমে বাড়ছে। আমি যে স্থানটিতে রয়েছে এটি হচ্ছে কুমিল্লার ডিসি পুকুর পাড়। এই পুকুরের যে কচুরিপানা এটি দীর্ঘদিনের, এই স্থানটি থেকে যে মশা বংশবৃদ্ধি হয় সেগুলো মূলত এই আশপাশের যা এলাকাগুলোতে উপদ্রব সৃষ্টি করেছে, এতে করে মানুষের এবং এখানকার মানুষের ভোগান্তি বেড়েছে। তো রওশন ছিল কুমিল্লা থেকে সবশেষ। চট্টগ্রাম সিটি মেয়রের মেয়াদ শেষ, নেই 41টি ওয়ার্ডের কোনো কাউন্সিলরও, যে কারণে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নগরবাসী। একই অবস্থা দেশের সব উপজেলা ইউনিয়ন অফিসগুলোতে। তাই জাতীয় নির্বাচনের পর এবার সবার নজর স্থানীয় ভোটে। মাঠ গোছানো, সম্ভাব্য প্রার্থী বাছাই থেকে শুরু করে প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা। আরও জানাচ্ছেন শোয়েব রহমান। 22 ফেব্রুয়ারি মেয়াদ শেষ হলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ও কাউন্সিলর পদের। এমন বাস্তবতায় নগর জুড়ে আলোচনায় সিটি কর্পোরেশন নির্বাচন। 5 আগস্টের পর মেয়র রেজাউল করিম আত্মগোপনে যাওয়ায় আদালতের রায়ে সে পদে বহাল হন বর্তমান মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তার দাবি, আদালতের নির্দেশনা অনুসারে তিনি 2029 সাল পর্যন্ত থাকতে পারবেন স্বপদে। যদিও নিজের জনপ্রিয়তা যাচাইয়ে দ্রুত নির্বাচন চান তিনিও। বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কোনো কাউন্সিলর দায়িত্ব পালন করছেন না। ফলে ওয়ার্ড অফিসগুলোতে প্রায় 17টি সেবা পেতে ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। একা মেয়রের পক্ষে এ বিপুল জনগোষ্ঠীকে কাঙ্ক্ষিত সেবা দেয়া সম্ভব নয়। তাই সবার অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচন চান মেয়র। প্রত্যেকটা ওয়ার্ডে কোনো নির্বাচিত কাউন্সিলর না থাকাতে যে পরিমাণ সার্ভিস জনগণের পাওয়ার কথা সেই পরিমাণ সার্ভিস জনগণ পাচ্ছে না, তারা ওই সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছে। কাজে আমি এই জন্য মনে করছিলাম যে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের যে সিটি কর্পোরেশনগুলো নির্বাচন দরকার, সেখানে অবশ্যই নির্বাচন দেওয়া উচিত
এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত। এদিকে নির্বাচনের গুঞ্জনের মাঝে প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলোও। কাউন্সিলর পদ সহ মেয়র পদে যোগ্য প্রার্থী খুঁজতে শুরু করেছে দলগুলো। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বিগত সময়ে দলের প্রতি ত্যাগ ও যোগ্যতা দেখে প্রার্থী বাছাইয়ে প্রাধান্য দেওয়ার কথা বলছেন নেতারা। যাদের যোগ্যতা আছে এবং মানুষের সাথে সবসময় নিবিড়ভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধি হিসেবে আমরা তাদেরকেই প্রথম বিবেচনায় রাখব। আমাদের যে সামনে নির্বাচন বা মেয়র নির্বাচন, কাউন্সিলর নির্বাচন হবে, আমরা যতটুকু প্রস্তুত আছি, আমরা প্রস্তুতের মাধ্যমে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন সম্পন্ন করতে চাই। পিছিয়ে নেই বিরোধী দল জামায়াতে ইসলামীও। সদ্য জাতীয় নির্বাচনে মহানগরের সবগুলো আসনে নিজ দলের প্রার্থী দিয়েছিল দলটি, তবে কোনোটিতেই জিততে পারেনি। দলটির নেতারা বলছেন জাতীয় নির্বাচন আর স্থানীয় সরকার নির্বাচনের আবহ ভিন্ন। আমরা ইনশাআল্লাহ অতি ভালো প্রার্থী দিয়ে একটি ভালো নির্বাচনের মাধ্যমে চট্টগ্রামের মানুষদেরকে আমরা সুসংবাদ দিতে চাই যে লোকাল গভর্নমেন্টে মানুষ আমাদেরকে সমর্থন এবং সাহায্য যোগাবে। বর্তমানে 21 সদস্যের একটি কমিটি দিয়ে ওয়ার্ড অফিসগুলোতে নাগরিক সেবা প্রদান করা হচ্ছে, তবে এতে তৈরি হয়েছে দীর্ঘসূত্রতা। জন্ম, জাতীয়তা ও চারিত্রিক সনদ, ওয়ারিশ সনদ প্রদান সহ নানান সেবা পেতে বিলম্ব ও ভোগান্তি বেড়েছে। ফলে দ্রুত নির্বাচনের মাধ্যমে ওয়ার্ড অফিসগুলোকে কার্যকর করার দাবি নগরবাসীর। যে মনিবেদন আমার থেকে রাখতো আগে কাউন্সিলর, তখন লাগতো 3 দিন, এখন লাগতেছে আমার থেকে 15 দিন। এই 15 দিনের কারণে আমি আমার কাজটা আটকে গেছে। কাউন্সিলর না থাকায় রাস্তাঘাটে ময়লা দেখা যাচ্ছে। কাউন্সিলর না থাকা অবস্থা এখানে কিছু পরিবেশও ঠিক নেই, কিছু ঠিক নেই। একই অবস্থা দেশের উপজেলা সদর, পৌরসভা ও ইউনিয়নেও। নির্বাচিত জনপ্রতিনিধির অভাবে দীর্ঘ সময় ধরে ভোগান্তিতে সাধারণ মানুষ। তাই জাতীয় নির্বাচনের পর এবার সবার চোখ স্থানীয় নির্বাচনের দিকে। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। নরসিংদী পৌর শহরের নতুন বাজার এলাকায় ধসে পড়েছে মূল সড়কের একাংশ। ধসে পড়া সড়কের এক পাশ বন্ধ থাকলেও অন্য পাশ দিয়ে ঝুঁকি নিয়েই চলছে যানবাহন। একই স্থানে ড্রেনেজ ব্যবস্থায়ও দেখা দিয়েছে জটিলতা। সেখানকার আরও পরিস্থিতি জানাতে নরসিংদী থেকে যুক্ত হয়েছেন রাকিবুল ইসলাম। রাকিব, এ নিয়ে স্থানীয়রা কি বলছেন, আর প্রশাসন কি সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? নরসিংদীতে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার ঠিক ডান পাশেই নরসিংদী শিক্ষা চত্বর নতুন বাজার, এবং যে সড়কটিতে দাঁড়িয়ে আছে এই সড়কটি নরসিংদী পৌর শহরের মোড় থেকে আরশিনগর রেল ক্রসিং, শিক্ষা চত্বর হয়ে এবং এই স্থানটি ধরে ব্রাহ্মণদী মোড় হয়ে সঙ্গীতা এলাকা ক্রস করে অতিক্রম করে এটি কিন্তু শিবপুর পর্যন্ত গিয়ে পৌঁছেছে। অর্থাৎ বলার অপেক্ষা রাখে না, শহরের এই সড়কটি যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ। তো এই সড়কে যে বর্তমানে এখানে যান চলাচল বন্ধ রয়েছে, স্থানীয়দের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে গত শুক্রবার ভোরে একটি মালবাহী ট্রাক এখানে আটকে যায়, এখানকার একটি গর্তে মালবাহী ট্রাকের চাকা আটকে যায়। তারপরে এখানে কিছুটা ক্ষতের সৃষ্টি হয়, তার কিছুক্ষণ পরে আসলে সেই ট্রাকটি সহ সড়কের একাংশ ধসে পড়ে। ধসে পড়ার ফলে স্থানীয়রা আসলে ট্রাকটি উদ্ধার করলে এখনো পর্যন্ত কিন্তু সড়কটি মেরামত করা সম্ভব হয়নি। এখানকার পৌর কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে, পৌরসভা কর্তৃপক্ষের প্রতিনিধি দল এখানে পরিদর্শন করেছেন। তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে সড়কের একেবারেই মাঝ বরাবর, অর্থাৎ সড়কের ডান পাশ থেকে বা পাশ এবং সামনে থেকে পিছনে সব জায়গাটিতে আসলে এখানে ড্রেন রয়েছে, অর্থাৎ এটিকে বলে ক্রস ড্রেন। এই ক্রস ড্রেন থাকার কারণে আসলে এটি খুব দ্রুত বেগে আসলে এই সড়কটি সারাইয়ের কাজ করা সম্ভব হচ্ছে না নিচ দিয়ে, অর্থাৎ এই সড়কের নিচ দিয়ে যেহেতু পানির ফ্লো রয়েছে, পানির ফ্লো থাকার কারণে মাটি চাপা দিয়ে বা ইট দিয়ে বা খোয়া দিয়ে এটি ভরাট করলে পুরো শহরের ড্রেনেজ ব্যবস্থা আসলে অচল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় আসলে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকলেও পাশের যে সড়ক রয়েছে সেটি দিয়ে কিন্তু যান চলাচল করছে ধীরগতিতে। তবে পৌর কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছে যে যেহেতু এখানে ক্রস ড্রেন রয়েছে, অর্থাৎ এই পাশে যে পাশটাতে ভেঙেছে ঠিক অপর পাশটাতে, অর্থাৎ সড়কের যে পাশটা দিয়ে যানবাহন চলাচল করছে সেখান দিয়েও কিন্তু অনেকটা ডেবে গিয়েছে, অর্থাৎ যেখান দিয়ে যান চলাচল করছে সেখানেও কিন্তু যে কোনো সময় আবার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তবে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে যে যত দ্রুত সম্ভব এটিকে মেরামত করে যান চলাচল উপযোগী করার চেষ্টা চলছে, তবে সেই অবধি অপেক্ষা করতে হবে আরো 10 থেকে 12 দিন। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ।
ভোলা লক্ষ্মীপুর রুটে পলি জমে নদীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য ডুবোচর। এতে দেখা দিয়েছে নাব্য সংকট। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী এবং পরিবহন শ্রমিকরা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে ইলিশা ফেরিঘাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, নাব্য সংকট সমাধানে কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে কিনা প্রশাসন, বিস্তারিত জানাবেন। রওশন, ভোলা লক্ষ্মীপুর নৌরুট দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট, কেননা ভোলা থেকে সারা দেশের প্রায় 21 জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম এই ভোলা লক্ষ্মীপুর নৌরুট। কিন্তু এই নৌরুটে শুষ্ক মৌসুমে প্রতি বছরই কিন্তু নাব্য সংকট দেখা দেয় এবং প্রতি বছরই কিন্তু ভোলার লক্ষ্মীপুর ফেরিঘাটে যাত্রী এবং সাধারণ যে সকল ট্রাক শ্রমিক রয়েছে তারা কিন্তু ভোগান্তিতে পড়তে হয়। আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ কিছু পণ্য বোঝাই, বিশেষ করে কাঁচামাল বোঝাই ট্রাক কিন্তু এখানে অবস্থান করছে। নাব্য সংকট এবং ফেরি সংকটের কারণে তারা লক্ষ্মীপুর হয়ে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু পৌঁছাতে পারছে না। আমি ট্রাক শ্রমিকদের সাথে কথা বলেছিলাম, বিআইডব্লিউটি এর টিসির কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। টিসি জানিয়েছেন যে ভোলা লক্ষ্মীপুর রুটের দূরত্ব হচ্ছে 23 নটিক্যাল মাইল, কিন্তু ভোলার ইলিশা পয়েন্টে ডুবোচর থাকার কারণে প্রায় আরও 12 নটিক্যাল মাইল ঘুরে যেয়ে প্রায় 32 নটিক্যাল মাইল কিন্তু তাদের অতিবাহিত করতে হয়। এতে করে স্বাভাবিক সময়ে যে সকল নদীতে পানি থাকে স্বাভাবিক সময়ে কিন্তু তারা দেড় ঘন্টায় ভোলা থেকে লক্ষ্মীপুর যাতায়াত করতে পারলেও কিন্তু শুষ্ক মৌসুমে সেক্ষেত্রে কিন্তু 3 থেকে 3.5 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে ডুবোচরে আটকে থাকলে সারা রাত কিংবা সারা দিন পর্যন্ত তাদের এই মাঝ নদীতে আটকে থাকতে হয়। এতে করে কিন্তু যেই ফেরিতে যে সকল যাত্রী থাকে বা পরিবহন শ্রমিক থাকে তারা একরকম নানা ভোগান্তিতে পড়তে হয় বলে কিন্তু তারা জানিয়েছেন। এক্ষেত্রে ট্রাক শ্রমিক এবং ট্রাকের যে সকল স্টাফরা রয়েছেন তারা দাবি জানিয়ে আসছেন যে ভোলার থেকে লক্ষ্মীপুর যাতায়াতের সময় যেই রহমতখালী যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের প্রতি বছরই কিন্তু ডুবোচর, একাধিক ডুবোচরে থাকার কারণে তাদের ভোগান্তিতে পড়তে হয়। কিন্তু তারা বিগত সময় থেকে দাবি জানিয়ে আসছেন যে এই ভোলা লক্ষ্মীপুরের যেই ফেরিঘাটটি রয়েছে ফেরিঘাটটিকে অপসারণ করে যদি ভোলার লক্ষ্মীপুরের মতিরহাটের স্থাপন করা যেত তাহলে প্রায় 10 কিলোমিটারের মতো ফেরির যে ভোগান্তি তা অনেকটা লাঘব হতো। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা ফেরিঘাট থেকে সর্বশেষ তথ্য। রওশন, ভোলা লক্ষ্মীপুর রুটে নাব্য সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। বগুড়ায় আবারও দরপতন হয়েছে আলুর বাজারে। হাট বাজারে প্রতি মন আলু পাইকারি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা মন দরে, যা উৎপাদন খরচের চেয়ে অনেক কম। এই দরপতন চলতে থাকলে সামনে ফসল চাষ নিয়ে হতাশা বাড়বে কৃষকদের। বিস্তারিত দেখুন মাজেদুর রহমানের প্রতিবেদনে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। এবার আলুর আশানুরূপ দাম না পাওয়ায় মাঠে মাঠে আলু তোলার আনন্দ অনেকটাই ম্লান। পাইকারিতে প্রতি কেজি 8 টাকা দরে আলু বিক্রি হচ্ছে, অথচ উৎপাদন খরচ 13 টাকা। গেল বছরেও আলুতে লোকসান দিয়েছেন বগুড়ার চাষিরা। এ অবস্থায় অনেক কৃষকই পুঁজি হারিয়ে ভবিষ্যতে ফসল চাষ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। বাজার খুবই অত্যন্ত কম, 7 থেকে 8 টাকা কেজি। এগুলো এই দামে যদি আমরা বিক্রয় করি তাহলে আমাদের এই খরচার টাকা উঠবে না। আলু চাষ করে বিগত আমাদের 2 বছর ধরে যে ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি, সরকার থেকে আমরা কোনো অনুদান পাইনি, কোনো সার পাইনি, কোনো বীজ পাইনি। শুরুর থেকে সারের দাম বেশি। 1 বিঘা জমির থেকে 20 থেকে 22,000 টাকা, মনে করেন আমাদের খরচা হচ্ছে মনে করেন যে 15,000 টাকার মতো আমাদের ঘাটতি থেকে যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন এবার আলুর দাম অনেকটাই কম দামে আলু কিনেও তারা পাচ্ছেন না সুবিধা। ঢাকা সহ অন্যান্য মোকামে 12 থেকে 14 টাকা কেজিতে আলু বিক্রি করছেন তারা। 8.5 টাকা, ঢাকায় বেচা কিনা হচ্ছে আপনি 10 টাকা। এর মাঝে যে খরচাটা এটা নিয়ে আমাদের টানাটানি উঠতেছে, ব্যবসার রেজাল্ট খুব ভালো না। আজকে 320 টাকা মন কেনা হয়েছে, 30 টাকাও কেনা হয়েছে। এই আলুগুলো ঢাকা এবং সিলেট, চিটাগাং এই 3 জায়গায় যাবে। বর্তমানে যে দামে আলু বিক্রি হচ্ছে তাতে কৃষকের লোকসান গুনছেন, গতবারও লোকসান দিয়েছেন। তাই এই কৃষি কর্মকর্তার পরামর্শ সংরক্ষণ পদ্ধতি বাড়ানোর সাথে আলু জাতীয় খাদ্যপণ্য তৈরিতে প্রক্রিয়াজাতকরণের উপর গুরুত্ব দেওয়া। আলুর স্টোর আছে, কোল্ড স্টোরেজ, এই সংখ্যাটিও বাড়াতে হবে যেন কৃষকরা এই পর্যাপ্ত আলু স্টোরে রাখতে পারে। এবং আলুগুলোকে আমরা যদি প্রসেসিং করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে পারি, বিভিন্নভাবে আলুর ম্যাশ তৈরি করে, আলুর পাউডার ফ্লেক্স তৈরি করে, আলুর চিপস তৈরি করে, অন্যান্য যে আলুর বিভিন্ন ধরনের পণ্য যেগুলো আসলে বহির্বিশ্বে ব্যাপক প্রচলিত, এইভাবে যদি আমরা প্রসেসিং ইন্ডাস্ট্রিতে জোর দিতে পারি তাহলে এই আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করা সম্ভব হবে।
বগুড়ায় এবার 56,000 হেক্টর জমিতে 13 লাখ মেট্রিক টন আলু উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। প্রতিটি ফসলে কৃষক তাদের স্বপ্ন বোনেন, কোনো স্বপ্নে বাস্তবে ধরা দেয়, কোনো স্বপ্ন আবার দুঃস্বপ্ন হয়ে তাদের মাঝে দেখা দেয়। যেমন আজকের এই আলুর কেজি 6 থেকে 8 টাকা, যেখানে কৃষকের উৎপাদন খরচই উঠছে না। তবে এখন দেখার বিষয়, নতুন সরকার যে কৃষক কার্ডের ঘোষণা দিয়েছেন তা কতটুকু তাদের কাজে লাগে। বগুড়া ঘোড়াধাফার থেকে মাজেদুর রহমান, এখন। রোজায় ইফতারের অন্যতম অনুষঙ্গ মুড়ি। সেই মুড়ি টাঙ্গাইলে বানাতে ব্যস্ত সময় পার করছেন শত শত কারিগররা। তারা বলছেন, ধানসহ বিভিন্ন উপকরণের দাম বাড়ায় তেমন একটা লাভ হচ্ছে না। এদিকে স্থানীয়রা বলছেন, টাঙ্গাইলের মুড়ি সারা দেশেই কদর রয়েছে। কাউসার আহমেদের প্রতিবেদন। ঐতিহ্য আর স্বাদের অনন্য মিশ্রণ হাতে ভাজা টাঙ্গাইলের মুড়ি। প্রযুক্তির এই সময় এসেও যার কদর অটুট। জেলার প্রত্যন্ত গ্রামেও ভোর থেকে বিকেল পর্যন্ত অবিরত মুড়ি ভাজায় ব্যস্ত সময় পার করছেন শত শত নারী। বাড়ির পুরুষরাও তাদের সহযোগিতা করছেন। টাঙ্গাইলের কালীহাতির দৌলতপুর গ্রাম, যেখানে মাটির চুলায় তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী হাতে ভাজা মুড়ি। শুধু এই গ্রাম নয়, জেলার বিভিন্ন গ্রামে চলছে এই কর্মযজ্ঞ। তবে মুড়ির কারিগররা বলছেন, ধান সহ বিভিন্ন উপকরণের দাম বেড়ে যাওয়ায় তেমন লাভ হচ্ছে না। তাতে 500 টাকা 600 টাকা লাভ দেখা যায়, ওই খরচা মরচা দিয়ে 200 টাকা 250 টাকা থাকে, ওই দেশ ফেরা খায়। আগের মতো ভালো না, মানে ব্যবসার মানে চাউলের কারণে, মিলের কারণে অতটা বাজার না। যার ধরুন অনেক লোক মুড়ি বাঁচত এই গ্রামে, এখন কম। পাইকার ও স্থানীয়রা বলছেন, হাতে ভাজা মুড়ি জেলার চাহিদা মিটিয়ে আশেপাশের জেলাসহ রাজধানীতে সরবরাহ করা হচ্ছে। প্রতি কেজি মুড়ি 90 থেকে 95 টাকায় কিনে 110 থেকে 120 টাকা দরে বিক্রি করা হচ্ছে। অনেক চাহিদা, এটা অনেক ফাঁকে ফাঁকে থেকে লোক আসে, এখানে আইসা নিয়ে যায়, অনেক পাইকার আসে। দৌলতপুরের মুড়ি, কালিয়াতির মুড়ি যে টাঙ্গাইল বেশি, আমরা টাঙ্গাইল যায়, বল্লা যায়, রামপুর যায়, সিরাজগঞ্জ যায় এখান থেকে। ঐতিহ্যবাহী এই শিল্পকে আরও প্রসারিত এবং কারিগরদের সহায়তায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। তাদের আর্থিক দৈন্যদশার কারণে হয়তোবা তারা এর উৎপাদন এবং বিপণন কার্যক্রমকে গতিশীল করতে পারছে না। স্থানীয়ভাবে যদি কেউ আমাদের কাছে সরকারি কোনো সহায়তা অথবা ঋণ কার্যক্রমে সম্পৃক্ত হতে চায়, সেক্ষেত্রে আমরা তাদেরকে বিভিন্ন সরকারি দপ্তরের মাধ্যমে তাদের সুদমুক্ত যে ঋণ, সে বিষয়ে আমরা সহযোগিতা করব। কষ্ট আর ঘামের বিনিময়ে কারিগররা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন ইফতারের অন্যতম অনুষঙ্গ মুড়ি। তবে তাদের টিকে থাকতে প্রয়োজন ন্যায্য দাম ও সরকারি সহায়তা। এখন টাঙ্গাইল। শেষ করছি এখন জনপদে, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নড়াইলে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে বাবা ছেলে সহ নিহত 4, আহত 6 জনকে হাসপাতালে ভর্তি। প্রতিপক্ষের বাড়িতে আগুন। চট্টগ্রামে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ 9, 3 জনের অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি। কাউন্সিলর এবং মেয়রের মেয়াদ শেষ হওয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নাগরিক সুবিধা পেতে ভোগান্তি। স্থানীয় নির্বাচনের প্রস্তুতি বিভিন্ন দলের নেতাকর্মীদের। এবং বগুড়ায় আবারও আলুর দরপতন। পাইকারিতে প্রতি মন বিক্রি হচ্ছে 300 টাকা দরে, উঠছে না উৎপাদন খরচ, তাতে হতাশ চাষিরা। এই ছিল এখন জনপদের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।